হৃদয়ের মায়াজাল পর্ব 12। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। রাস্তার পাশ ঘেঁষে ছোটখাটো একটা কফি শপ। হৃদ সেই কফি শপের ভেতরে না বসে বাহিরের একটা টেবিলে বসলো। আসিফ তার পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে একবার গুরুগম্ভীর হৃদের দিকে তাকালো, তো অন্যবার কাচুমাচু করে বসে থাকা মায়ের দিকে তাকাচ্ছে আড়ে আড়ে। আসলে পরিস্থিতিটাই এমন যে ফ্যাসাদে পড়ে আসিফ সরাসরি কারোর মুখের দিকে তাকাতে পারছে না। পাছে যদি হৃদ রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানোতে বিব্রত বোধ করে, সেজন্য আসিফ সরাসরি মায়ার দিকে তাকালো না। ছোট টেবিলের 4টে চেয়ারের মধ্যে হৃদের মুখোমুখি বসে মায়া, শ্রেয়া, নাদিয়া দুজনেই হৃদের দুপাশের চেয়ার দুটোতে বসা। মায়া ভয়, লজ্জা, জড়তায় চুপ থাকলেও শ্রেয়া, নাদিয়া দুজনে মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ের নিখোঁজ স্বামীর খোঁজ সন্ধানের বিষয়টি দেওয়ার জন্য। হৃদের ভেতরকার বিস্ফোরণ ভাব চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনলো গম্ভীর মুখে। আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়াকশন দেওয়া উচিত সেটা তক্ষুনি বুঝলো না সে। হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনে বসে রইল। মূলত হৃদের কালকুম্বীয় ধারণাতে ছিল না তার খোঁজে তার বউ তারই কাছে সাহায্য চাইতে চলে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড়সড় আকারের চমকিয়েছে। হৃদ তো তীব্র শক্টে এক মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেমন বেকুব বনে চুপ ছিল। আসলে অতিরিক্ত শক্ট হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ হয়ে যায়। যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ আসিফের মুখে মায়ার পরিচয় সম্পর্কে জানতে পেরেছিল। সেদিন সাথে শুনেছিল মায়া অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছিল। তখন হৃদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতন করেই চুপ হয়ে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শক্টে। তবে সেদিন বউয়ের মৃত্যুর সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজকের ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না, বরং বউয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য যে বেকুলতা ছটফট করছে সেটা হৃদকে পৈশাচিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে সুস্থিরে ফিরতে চাইলো, তাই অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথা শুনলো। কিন্তু অনর দৃষ্টি তীর থেকে শুরু করে তাক করা ছিল মায়ার উপর। মূলত হৃদ মায়ার ভয়ার্ত কাচুমাচু মুখটার দিকে তাকিয়ে থেকে শুরু থেকে সবটা শুনলো শ্রেয়ার মুখে। পুরো বিষয়টা ক্লিয়ার হতেই হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসলো চেয়ারে। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে। সকালের দিকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাট দুপুর, মায়ের পরীক্ষা শেষ। তার ভাবনা ছিল এখন মায়ের সাথে দেখা করার, কিন্তু তার আগেই মায়া আগ বাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে, তাও নিখোঁজ স্বামীর সন্ধানে। গোটা বিষয়টা অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুজনের হুট করে বিয়েটা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদের পরিচয়টা মায়ের কাছে ছিল না বলে। কিন্তু আজ মোক্ষম সুযোগ বুঝি হৃদ মায়াকে মনের জমানো প্রশ্নগুলো করতে চায়। জানতে চায় কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল, কেন সেদিন রাতের পর মায়া আর হৃদকে খোঁজ করেনি, কেন হৃদের পরিচয়টা মায়া এখনো জানে না, না জেনেই বা কিভাবে অপরিচিত হৃদ থেকে বিয়েটা করে নিল সেদিন। তাছাড়া সেদিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল, তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরও এখন কেন চিনতে পারছে না তাকে? কেন, যদি সেদিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ারই ছিল, তাহলে কেন এখন হুলস্থুল পাকিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্যের জন্য? হৃদকে তো প্রথম দেখাই চিনে যাওয়ার কথা। যদিও হৃদের সেদিন রাতের হুঁশ ছিল না, তারপরও সে সেদিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখায় মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহের তালিকায় রেখেছিল মায়াকে, এই ভেবে যে এই মেয়েটাই হয়তো হবে সেদিন রাতের সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল। হৃদ সন্দেহের বশে আজ এই পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণাও সঠিক ছিল। অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না, এই বিষয়টিকে কেমন অদ্ভুত ঠেকলো হৃদের কাছে। সেজন্য মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়াকে করতে চায়। কিন্তু তারপরেও মায়াকে তার আসল পরিচয় আপাতত দিবে না সে। অন্তত বউ তার যতদিন না পর্যন্ত নিজ থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন। কপাল কুঁচকে হৃদ মায়ের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করলো, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করেই সোজা বিয়ে করে ফেললেন?
হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করেই মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ের দিকে তাক করা। সবাই প্রশ্নটার উত্তর চায় এখন। মায়ার জড়তায় ইতস্তত বোধ করলো উত্তরটা দিতে। হৃদ তখনও মায়ের দিকে প্রহর দৃষ্টিতে তাকিয়ে। শ্রেয়া মায়ের ইতস্ততা বুঝে হৃদের দিকে প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলতে চাইলো, আসলে ভাই ওদের টেবিলের উপরে হৃদের হাতটার ইশারায় শ্রেয়াকে দেখিয়ে থামিয়ে দিল। হৃদ শক্ত গলায় ধমকে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেদিন রাতে ওর সাথে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া। আগ বাড়িয়ে আর মুখ খুলল না সে। হৃদ যে শক্ত ধাঁচের মানুষ, দেখা গেল শ্রেয়া যদি আবার আগ বাড়িয়ে মায়ের হয়ে উত্তর দিতে চায় তাহলে থাপ্পড় একটা আজ কপালে জুটবে নিশ্চিত। হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতেই মায়া খানিকটা ভয়ার্ত হলো। কাচুমাচু করে রিনরিনে হৃদের প্রশ্নের উত্তর করে বলল, আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। নিজের পরিবারের লোকজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশেহারা ছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল। কপাল ফেটে ওনার মুখ ঢেকেছিল রক্তে। রাতের অন্ধকারের ঝড়ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাকে, সেটা আমার এখন আর অতটা মনে নেই। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখব বলে। আমি ছোট মানুষ ছিলাম। তারপরে পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গেছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেজন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ওই পরিস্থিতিতে লোকটার মুখ আমি কতটুকু দেখেছিলাম সেটা আমার এই মুহূর্তে মনে নেই। বিগত 2 বছর হয়েছে আমাদের বিয়ের। অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি। এখন আমার আর মনে নেই। তবে যতটা মনে আছে, লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল। তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল। মায়ের কথাগুলো শেষ করতেই হৃদ দ্বিতীয় প্রশ্নটা করলো, ফেস মনে নেই, তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো, পরিস্থিতি এমন ছিল যে আমার অত কিছু মাথায় আসেনি। মাত্র 9ম শ্রেণীতে পড়তাম। বুদ্ধি খাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবার কতগুলো অপরিচিত লোকদের মাঝে পড়লাম। তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমে আমাদের চরিত্রের দিকে আঙুল তুলে কেমন হুমকি ধামকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিল। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার সাথে লোকটার, মানে যার সাথে আমার বিয়েটা হয়েছিল, তিনিও তেমন সেন্সে ছিল না। মানে উনি জ্ঞানহারা ছিল। সেজন্য সবাই সহজেই আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিল। আমি তাদের বলার সুযোগ পর্যন্ত পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত। সবাই একইভাবে আমার চরিত্রের দিকে আঙুল তুলে চলছিল সহজভাবে, কারণ অসুস্থ লোকটা আমার কাঁধ জড়িয়ে তার শরীরের ভর আমার উপর দিয়ে রেখেছিল। তাই কাজী সাহেব আমাদের থানা পুলিশে দিবে, এমনকি তখন বিয়েটা না করলে আমাকে সকালে সমাজের লোকদের সামনে অপদস্থ করবে, এমনটা বলেছিল। এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এসব পরিস্থিতিতে পড়লে মানুষকে কি করতে হয় বা কিভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না। শুধু মনে মনে দোয়া করছিলাম কেউ আমার হয়ে আসুক আর আমাকে ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক, আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু বলুক। কিন্তু সেদিনের মতন আমার দোয়া কবুলই হয়নি। তাই জানের ভয়ে শুধু চুপ থেকে গেলাম, আর যেটা বলেছিল সেটাই করছিলাম। তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটারও কোনো আপত্তি জানাচ্ছিল না। সে অজ্ঞান না হলেও কিছুটা হুঁশেছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে। বিয়ের আগ মুহূর্তে আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে তাদের বিয়ের আগ মুহূর্তে, কিন্তু কিছুই বলেনি তিনি। সেজন্য আমারও আর কিচ্ছু করার ছিল না। হাফেজ সাহেবের পরিবার ভাবছিল আমি আমার স্বামীর গার্লফ্রেন্ড হব। তাকে নিয়ে রাতে কোথাও ধরা খেয়ে হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম। সেজন্য আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আর আমি চাপার আগে ভয়ে হঠাৎ স্বামী হওয়া লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারোর কাছে, এমনকি হাফেজ সাহেবের পরিবারের কাছেও চাইনি। বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে স্বামীর নামটা কাজী সাহেবের মুখে শুনতে মনে নেই, কিন্তু কাবিননামায় ঠিকই দেখেছিলাম স্বামীর নাম। কিন্তু ইনিশিয়াল সিগনেচার হওয়ায় ঘোরপ্যাচের নামটা আমি বুঝতে পারিনি কি ছিল, সেজন্য তার নামটাও আমার জানা নেই। মায়ের দীর্ঘ কথার অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথেই, তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে?
ওই লোকটাকে সাহায্য করতে যেয়ে আমি এত বড় বিপদে পড়লাম, তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর ভয়ে স্বামীর পাশ ঘেঁষণি সেরাতে দূরে ছিলাম। সে রাতে হাফিজ সাহেবের বউয়ের ফোন থেকে আরিফ ভাইয়াকে কল করে শেষ রাতের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে, যেন লোকটা সকালে হুঁশে ফিরে আমাকে খুঁজে না পায় সেজন্য। চতুর্থ প্রশ্ন করে বলল হৃদ, তখন স্বামী থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন কেন তাকে খোঁজ করতে চাইছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে গেছিলাম। আমার চারপাশের সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেফ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটাকে আমার খোঁজা দরকার। সেজন্য বেশ কয়েকবার নরসিংদী গিয়ে হাফিজ সাহেবের বাড়ির লোকেশন অনেক কষ্টে খুঁজে বের করি, কিন্তু এত কিছুর পর আজ পর্যন্ত লোকটার সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বারটা ছাড়া। হাফিজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নামটা বলেননি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপরও তিনি বলেননি আমাকে, শুধু বলেছে কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেজন্য হাফিজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয় তারপরও আমার তার সন্ধান চাই। মানে চাই, স্বামী নামক লোকটা খারাপ হতে পারে এমনটা জেনে বুঝি আমি তাকে খুঁজেছি এতদিন ধরে। এবার আপনার সাথে থাকলে আমাকে একটু সাহায্য করুন। ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন? বেশি কিছু জানতে চাই না, শুধু ওই লোকটাকে এটা বললেও চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরো দুটো বিয়ে করেছে, কথা কি সত্যি? আর তৃতীয় বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? তার তৃতীয় বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? হৃদের সহজ কথাটা মায়া সহজভাবে নিতে পারলো না। গুমরে ভেতরকার কষ্টগুলো চেপে মায়ার গলা চেপে ধরলো কষ্টগুলো। মায়ার ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইলো না। হৃদর আত্মীয় হয় এখন, তার উপর আবার মায়ের সাথে হৃদের বনাবনিও হয় না কখনো। এমন একটা লোকের সামনে কেঁদে মায়ার নিজের ভেতরকার অবস্থা জানাতে চায় না। মায়ার যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভেতরকার পরিস্থিতি না জানিয়ে উপর থেকে শুধু সাহায্য চাইলো। মায়ার স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ের স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়ের ভালোবাসাটা শুধু মায়ের অব্দিই থাকবে। সেটা আর যাই হোক না কেন, মায়া অন্তত কোনো বাহিরের লোকের সাথে প্রকাশ করতে চায় না। লোকটা যদি বিয়ে করে তো করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বামী চাই না, আর না তার বউ হতে চাই। সংসার তো দূরে থাক, কিন্তু তারপরও লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও লোকটাকে প্রয়োজন। তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা জীবন বসে থাকতে পারবো না। আমারও তো একটা জীবন আছে, কাউকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে কখনো বিয়েটা হয়েছিল সেটা ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনো, আমি জানি। বিগত 3 মাস ধরে লোকটাকে খুঁজে খুঁজে তার তথ্য বের করতে আমি হিমশিম খাচ্ছি, সেখানে ওনার আমাকে খোঁজা আরো মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল এটা প্রমাণ করার জন্য কাজী থেকে শুরু করে কাবিননামা পর্যন্ত নেই। আমাদের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরো বছর খানেক আগেই। সেই সুবাদে আমাকে ওই লোকটা কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে আমাদের কখনো বিয়েটা হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলে ঘোষিত হব। সমাজে হোক বা আইন, বিয়ে হয়েছিল এটার শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনি বিয়েটা বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে সহজে বের হতে পারবো, বিয়েটাকে অস্বীকার করতে পারবো। কিন্তু সবকিছু শেষ করার আগে আমি অন্তত ওই লোকটার খোঁজ পেতে চাই, তার অগোচরে। তার সামনে যাব না, কিন্তু জানতে চাই সে কে। তারপর না হয় আরিফ ভাইয়াকে বলে সবকিছু মিটমাট করে নিব। আমাদের ডিভোর্সের বিষয়টাও আরিফ ভাই দেখবে। কিন্তু মায়ের দীর্ঘ কথা শেষ হবার আগেই গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। চাপা রাগে দাঁত পিষে বলল, আউট। হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল তক্ষণে। সবাই থমথমে মুখে মায়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে। হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া, নাদিয়া, শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ ঠাহর করতে পারলো। মায়ের মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি, না লাগারই কথা। কত কিছু করলো বউকে
খুঁজতে হৃদ এমন কি বউ টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসলো। অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরি প্রজেক্টে পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সব ছেড়ে ছুড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চায় বলে চলে আসলো। আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা ছিল। অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দেবে। কৌশলে কিভাবে বিয়েটা অস্বীকার করে এর থেকে বের হয়ে যেতে পারবে সেই বুদ্ধিটাও শেয়ার করেছে হৃদের কাছে। এত সব শুনলে কারোর মাথা ঠিক থাকবে? আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ের কৌশল শুনে। এবার হৃদ ভাই রাগের বশে মায়াকে থাপ্পড় না মারলে হয়। পাবলিক প্লেসে আছে তারা, তার উপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে। বদনাম রটে যাবে মুহূর্তে হৃদ ও হৃদের বাবা নাহিদ খানের নামে। জেলা মন্ত্রীর ছেলে বলে কথা। বদনাম এমনই রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নাহিদ খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয়ে কাচুমাচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের উপর রাখা হাতটার শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়েও সেই কলমটির উপর ছুটে যাচ্ছে। বৃদ্ধ আঙুলটিতে অনবরত কলমের অটো ক্যাপ চেপে চেপে শব্দ করে নিপ ভেতর বাহির করে। মায়া চট করে বুঝলো না হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, জি? হৃদ ফের একই ভঙ্গিতে দাঁত পিষলো। আউট। মায়া থমথমে খেয়ে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে। কিন্তু কেন হঠাৎ রাগের কি এমন হলো? মায়া বুঝলো না। হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। মায়া সেদিকে এক পলক তাকালো, তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুইটার সাথে, যেগুলো শুরু থেকেই মায়ের দিকে তাক করা ছিল। মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। ও জানতো এই হৃদ খান মায়াকে আবার অপমানিত করবে। শুধু শুধু শ্রেয়ার কথায় মুজে মায়ার এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে। এই ঘাটতারা লোক হৃদ খানের মুড কখন কোন রূপ নেয় বলা মুশকিল। এই ভালো তো এই সাপের মতন ফুস করে ওঠে। অসভ্য লোক, ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে। মানুষকে অপমান করতে তার আর গায়ে বাজে না। মায়ের এখানে আসাটাই ঠিক হয়নি। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে তুলতে বলল, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া। এই লোকের শরীর শুধু ক্ষমতার দাপটের অহংকারে ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজেই সমাধান করব, চল এখান থেকে। বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে চলে গেল নিজের সাথে। নাদিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল। একইভাবে কলমটাও চেপে যাচ্ছে। আসিফ সেদিকে তাকিয়ে কাচুমাচু করলো। একটু সময় নিয়ে ভয়ার্ত গলায় ডাকলো, ভাই ভাবিকে কি আবার ডাকবো? হৃদ দাঁতে দাঁত পিষে রাগে রিরি করে বলল, তোর ভাবিকে না, উকিলকে ডাক। আসিফ, এই বেয়াদব মহিলাকে সোজা করা দরকার। কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে ওঠে। এই জি ভাই কি? হ্যাঁ না ভাই, আপনি যা বলেছেন সেজন্য জি আর কি। কি বলেছি তোকে? উকিলের কথা আর কি। তো এখনো আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ বের হয়েছে? আসিফ তাড়াহুড়ো করে বলল, না ভাই, এই তো যাচ্ছি। হৃদের মেজাজ যেন আজ হুট করেই খিটখিটে হয়ে গেল। আসিফকে আবার থামিয়ে বলল, কই যাবি? ভাই, উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিল ডাকতে, অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ পুনরায় খিটখিটে মেজাজে বলল, যা আমার সামনে থেকে সর। বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে। আজ আর ঢাকা ফিরবো না। উকিল আর কাজী দুটো যেন কাল বিকালের মধ্যে রেডি থাকে। এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার। কত বড় সাহস আমাকে অস্বীকার করবে বলে। কাল প্রমাণ নিয়েই ঢাকা ফিরবো, এর আগে নয়। জি ভাই। হৃদ বিরক্তিকর চোখ তুলে বলল, এই তুই যাবি এখান থেকে? জি ভাই। হ্যাঁ। উতলা মনে সুস্থিরতার নয় অস্থিরতার প্রকাশ মিলে। মায়ের ক্ষেত্রেও তাই। তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন ঠেকাতে পারছে না। কেমন নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের কালো লেখাগুলোর দিকে। একের পর এক লেসন বুঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে
পাশেই জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইট বোর্ডের লেখার উপর। থমথমে পরিবেশের উপস্থিতিতে টিচারের লেসন বাক্যের শব্দ ছাড়া ক্লাসের কোথাও টু শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতার মাঝে হুট করে উঠে দাঁড়ালো মায়া। অধ্যয়নরত শিক্ষককে উদ্দেশ্য করে বলল, স্যার আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ের মায়ের হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্টের নজর পড়ল মায়ের উপর। তখন হোয়াইট বোর্ডের লেসন বোঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। মায়া তখন অসুস্থ মুখভঙ্গিতে তাকিয়ে জুই, শ্রেয়া মায়ের দুপাশের বসায় জুই শ্রেয়া মায়ের দুপাশে বসায় ওকে খোঁচালো। কি হয়েছে আকারে ইঙ্গিতে জানতে চাইলো। মায়া তেমন কিছুই বলল না, আর না তাকালো ওদের দিকে। একরোখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে, বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায়। হালকা চোখ কুঁচকে মায়াকে দেখলো রহমান সাহেব। মায়াকে অসুস্থ মনে হয় তিনি প্রশ্ন তুলে জানতে চাইলো কি সমস্যা। মায়ের তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে, স্যার আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছি, ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতা কাজ করছে শরীরে। মায়ের অসুস্থতা নিয়ে আর ঘাটলো না রহমান সাহেব, সহজ গলায় সম্মতি দিল মায়াকে যাওয়ার। আচ্ছা যাও। স্যারের পারমিশন পেতেই মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ চড়িয়ে বেরিয়ে এলো স্যারকে সালাম দিয়ে। জুই তখনও ক্লাসে বসে সন্দিহান দৃষ্টিতে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। হুট করেই মায়ের কি হলো বুঝতে পারলো না সে। মায়া অসুস্থ হলে জুইকে কেন বললো না এতক্ষণ? কেনই বা মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না যে সে অসুস্থ। দিব্যি হেঁটে চলে যাচ্ছে, এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝলো না মায়ের মন খারাপের বিষয়টি। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখলো। কোচিং ক্লাস শেষ হতে আরো 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নিক, তারপর না হয় বাসায় গিয়ে জেনে নিবে মায়ের আজ ক্লাস না করার কারণটি। এমনিতেই মায়ের হাবভাব ভালো না। বড় কিছু হওয়ার আগেই বাসায় গিয়ে যেভাবেই হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাস পুনরায় কন্টিনিউ হতেই জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিক সেদিক তাকিয়ে হাঁটা ধরলো বাসার রাস্তার দিকে। আজ আর অটোরিকশা কিছুই নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজের জন্যই তো মায়া স্যারকে মিথ্যা কথা বলে মিস দিল। আসলে মিথ্যা নয়, সত্যি মায়া অসুস্থ, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সেই মানসিক যন্ত্রণার জন্য মায়ার কোনো কিছুতেই মন টিকছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তার মোড়ে আসলো। অনুসন্ধানী চোখে এদিক সেদিক তাকালো। আজ দুপুরেই তো হৃদের সঙ্গে মায়ার এদিকটায় দেখা হয়েছিল। এখন আসিফদেরও এদিকটায় কোথাও পেয়ে যাওয়ার কথা। মায়া হেঁটে আরো একটু সামনে এগোলো। আশেপাশে হৃদ বা আসিফ কাউকেই দেখলো না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলেছিল সেখানটায়ও হৃদ বা তাদের লোকজনদের দেখা গেল না। মায়ের হতাশায় বুক ভারী হলো। মনে মনে আরো একবার মায়া নিজেকে শুধালো, এই ভেবে যে তখন মায়ের ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়েক্ট করা উচিত হয়নি। মায়া তো শুরু থেকেই জানতো হৃদ খান যে ঘাড়তেরা স্বভাবের। মায়াকেও অপছন্দ করে। এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে হৃদ খান মায়াকে একটু একটু অপমান করবে, সেটা মায়ার মাথায় আগেই রাখার দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা মায়ার ছিল, হৃদের নয়। তাই ব্যবহারেও নমনীয়তা মায়ার মাঝে রাখা দরকার ছিল। হৃদ খানের কথায় রেগে না গিয়ে ভুল হয়েছে মায়ার। সাহায্য মায়ের দরকার হৃদ খানের থেকে। এখন মায়া হৃদ খানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার। এজন্যই ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো অনুসন্ধানী চোখে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরো একটু সামনে এগোলো। দৃষ্টি তখনও মায়ার এলোমেলো হৃদকে খুঁজতে। কিন্তু হঠাৎই দেখা হলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে। মূলত রাকিব রাস্তা পার হয়ে এদিকটায় আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে, কিন্তু পথিমধ্যে মায়াকে দেখায় সে মত বদলিয়ে কোচিং সেন্টারে না গিয়ে মায়ের পথে এসে দাঁড়ায়। এগিয়ে আসতে আসতে মায়াকে কুশলাদি বিনিময় করে জানতে চাইলো, ভালো আছো মায়া? অন্যমনস্ক হয়ে হাঁটছিল মায়া। রাকিবের কণ্ঠস্বর পেয়েই চোখ তুলে তাকালো রাকিবের হাসি হাসি মুখখানার দিকে। মায়া অস্বস্তি হলো। তারপর সৌজন্য বজায় রেখে অল্প হেসে বলল, জি ভাইয়া ভালো, আপনি? এই তো ভালো আছি, তোমাকে পেয়ে আরো ভালো হয়ে গেলাম। তা এই অসময়ে
তা এই সময়ে কোচিং এর বাইরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রাকিবের কথায় হাঁসফাঁস করলো মায়া। লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়, মুখের ভাষায় অন্তত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ততায় মিইয়ে কাঁধ থেকে ব্যাগটা টেনে বলল, জি ভাইয়া, ক্লাস চলছে। আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেজন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি। মায়ার কথা শেষ হতেই উদ্বিগ্নতা দেখা গেল রাকিবের মাঝে। আগ বাড়িয়ে মায়ার কপালে হাত রেখে অসুস্থতা প্রখর করতে গেলে মায়া দ্রুততায় পিছু হাঁটে। রাকিব সেদিকে তাকিয়ে একই উদ্বিগ্নতায় বলল, কি হলো মায়া, পিছিয়ে যাচ্ছ কেন? তুমি কি বেশি অসুস্থ? চলো ডাক্তারের কাছে যাই। রাকিবের অযথা কেয়ার দেখানোটা পছন্দ হলো না মায়ার। মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য ছুঁয়ে দিবে সেটা মোটেও পছন্দ না। তারপরও মুখ বাড়িয়ে রাকিবকে কঠিন বাক্যে বলল, এই এলাকার ছেলে। তারপরও মুখ বাঁকিয়ে রাকিবকে কঠিন বাক্য বলল না, কারণ এই এলাকার ছেলে। তারপর আবার আরিফের সহপাঠী বন্ধু, আবার মায়ার সিনিয়র। তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে সেই ভেবে কথা বাড়ালো না, শুধু বিরক্তি চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। কিন্তু অধৈর্যের ন্যায় রাকিব ফের মায়ের পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ? চলো আমার সাথে, ডাক্তারের কাছে যাবে। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দেব তুমি আমার সাথে আসো। বিরক্তিতে জেদ্দি গলায় মায়া বলল, ভাইয়া প্লিজ পথ ছাড়ুন, আমার কিছু হয়নি, ভালো আছি আমি। মায়ের কুচকানো চোখ দেখে রাকিব জানতে চাইলো, তুমি কি আমার সাথে অস্বস্তি বোধ করছো মায়া? মায়ের তৎক্ষণাৎ উত্তর, জি। জি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? রাকিব কিছু বলার আগেই থমথমে গলার স্বর আসলো দুইজনের। মায়া রাকিব দুজনেই হালকা চমকে পিছনে তাকালো। দেখলো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটির নাম রাহাত। রাকিব চিনে। রিদ খানের ছেলে পেলে হলো রাহাত। মায়াও চিনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ের সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়। তখন মায়াকে ভাবি ভাবি ডেকে কুশলাদি জিজ্ঞেস করে। প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্তি হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে। কিন্তু এখন আর বিরক্তি হয় না, বরং ভালোই লাগে এত বড় বড় দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরা নয়, দেখা যায় রাস্তাঘাটের, কলেজ ক্যান্টিনে, সবখানেই ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে। এজন্য এখন আর মায়া ওইভাবে রিয়াক্ট করে না, বরং মায়া নিজেকে সেফ ফিল করে। মায়ার মনে হয় এই ছেলেগুলোর জন্যই মায়ার আশপাশটা সর্বদা নিরাপদ থাকে। কেউ মায়াকে হয়তো বিরক্ত করতে পারে না, যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে, তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যে রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হবে সেখানে। আর মায়াকে ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তক্ষুনি। এতে মায়ার সুবিধা হয়, এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে এদের জন্য। সেজন্য মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলেই মনে করে। যে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি ডাকা হোক না কেন, সেই জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেজন্য মায়াকে এই দামড়া দামড়া ছেলেপেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক, এতে লাভ মায়ারই। এই যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে। এতে মায়ার সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইছে। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পায়, তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো, বেশ সৌজন্যতা দেখিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপাতত একটু সমস্যায় আছি, বলতে পারেন। মায়ের কথায় রাহাত এগিয়ে আসলো। রাকিব চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। রাহাত ভাবি ডাকছে মায়াকে, মায়া সেই ডাকে স্বাচ্ছন্দ্য বোধ করে জবাব দিচ্ছে, আবার নিজের সমস্যার কথাও বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না। সে অসন্তোষ চোখে মায়ের দিকে তাকিয়ে। রাহাত ততক্ষণে মায়ের সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ের দিকে তাকালো। ব্যবহারের নমনীয়তা দেখে সম্মান দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়ার রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম, আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। আসলে আমার হৃদ ভাইয়ার সাথে একটা জরুরি কাজ ছিল, এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? হ্যাঁ। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ার কথার পৃষ্ঠে প্রশ্ন করে জানতে চাইলো, তোমার হৃদ ভাইয়ের সাথে কি কাজ?
রাকিবের কথায় মায়া বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই ঝটপট উত্তর করলো রাহাত, ভাবি ভাই তো আমাদের সামনেই আছে, ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন, এটা এটার পিছনে ভাই বসে আছে। এই হৃদ ভাইয়ের এটা হৃদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই এখানেই আছে। কালো গ্লাস হয় আপনি দেখতে পাচ্ছেন না, তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পারছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভেতরে যান, ভাইকে সেখানেই পাবেন। বিষণ্ণ হয়ে মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো। কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের উপর সূর্যের আলোয় ভেতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখতে পাচ্ছে সেটা বেশ বুঝতে পারলো মায়া। হঠাৎ মায়ার ধ্যান ভাঙলো রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু জাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে তো অনেকদিন ধরে গল্প করা হয় না, তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবে, চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রাকিব তখনও মায়ের দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাত চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো। চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরো একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়ার টোকা দেওয়ার আগে ভেতর থেকে আসিফ দরজা খুলে 32 পাটিদার দেখিয়ে হাসলো। মায়া আসিফের হাসি হাসি মুখখানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনাদের সাথে কথা ছিল। হৃদ ভাইয়া কি ভেতরে আছেন? জি আপু, আসুন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতেই মায়া পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো হৃদের তীক্ষ্ণ প্রখর রোদের দৃষ্টির সাথে। কেমন একঘেয়েমি কটমট চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে বসলো। ভাবলো অসময়ে চলে আসায় হয়তো হৃদ রেগে গেছে, কিন্তু মায়ার কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করলো না, বরং দৃষ্টিতে আরো তীক্ষ্ণতা তেজ বাড়লো মায়ার। মুখটা কেমন শক্ত চোয়ালে দেখালো হৃদের। মায়া বুঝলো হৃদ হুঠাৎ রেগে যাচ্ছে কেন। মায়া বুঝলো না, এখানে লিখছে বুঝলো। মায়া বুঝলো হৃদ হুঠাৎ রেগে যাচ্ছে কেন, এটা কোনো কথা লিখবে? মায়া বুঝলো না। মায়া অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে নাকি অন্য কোনো কারণে, হয়তো মায়ার অসময়ের উপস্থিতির জন্য বিরক্ত। দুপুরের দিকে হৃদ মায়াকে অপমান করেছিল, আর তাতে মায়া রেগেমেগে পাল্টা জবাব দিয়েছিল, আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে কড়া কথা শুনিয়েছিল। এখন আবার মায়াকে হৃদ খানের দুয়ারে আসতে দেখে হয়তো মায়ের উপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চাই বলে হাসফাস করে মিনমিন গলায় বলল, আই এম সরি ভাইয়া, আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি, আমার ভুল হয়েছে, এজন্য আবারও সরি, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। আই এম। মায়ের কথার মাঝেই শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর, আসিফ বাইরে যা। জি ভাই। মায়া চমকে পেছনে তাকাতেই দেখলো আসিফ ততক্ষণে দরজা বন্ধ করে বাইরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছে। মায়া ঘাবড়ে গিয়ে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও মায়ের দিকে একইভাবে তাকিয়ে। মায়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়ার দৃষ্টি নত করলো ভয়ের তো মুখে, আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অফিস কক্ষ জুড়ে মায়ার হৃদ ছাড়া কেউ নেই। মায়া হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ের ঠিক হয়নি ভেবে আরো ভয়ার্ত হলো। এখন চলে যাওয়াটা মায়ের ঠিক হবে কিনা তাও ভাবলো। যদি হৃদের মতিগতি মায়ের নিকট ভালো না থাকে, তাহলে টেবিলের উপর কাঁচের গ্লাস দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করেও নিল। ভয়ার্ত ভাবুক মায়ের ধ্যান ভেঙে শোনা গেল হৃদের স্বর, আমার রুচিতে পচা ধরেনি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো, অহেতুক ভয় পাওয়া বন্ধ করুন। হৃদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতন মেয়ের প্রতি রুচি দেখাবে। আপনার স্বামী থাকা সত্ত্বেও রাস্তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এমন একাধিক পুরুষে আসক্ত হওয়া নারীরা, আর যাই হোক হৃদ খানের রুচিতে অন্তত পড়ে না তারা। হৃদের কথায় অপমানে মায়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। মায়া একাধিক পুরুষে আসক্ত নারী, এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনেও কেউ বলেনি। ঘৃণায় মায়ের শরীর জ্বলে উঠল। এত সময় ধরে হৃদ খানকে নিয়ে মনের ভিতরকার অজানা ভয়টা যেন মুহূর্তে কেটে গিয়ে তীব্র রাগ ভয় করলো মায়ের শরীরে, কিন্তু তারপরও বোকামি করলো না, আর না দুপুরের মতন রেগেমেগে আগুন হয়ে হৃদকে অযাচিত কিছু বলতে চাইলো, যেটা মায়ের জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করলো। কারণ মায়ের হৃদের থেকে সাহায্য চাই, তাই ব্যবহারের নমনীয়তা মায়ের দরকার। হৃদ খান তো
তার তেরা স্বভাব দেখাবে সেটাই স্বাভাবিক, কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়ার নিখোঁজ স্বামীর খোঁজ পেয়ে যায় হৃদের থেকে, তাহলে এই জীবনে আর হৃদ খানের দ্বারে সে দাঁড়াবে না। তখন হৃদ খান তার রাস্তায় আর মায়া তখন হৃদ খান তার নিজের রাস্তায় আর মায়া ওর নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবে হৃদের শক্ত হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারটা টেনে বসলো। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্য হাসি বজায় রেখে বলল, কি যে বলেন না নেতা সাহেব, আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড়লোক, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন? আপনার সাথে আমার সাথে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবককে। আমার ধরার হলে সেই টাইপের কাউকে ধরবো। তারপরও আপনার ইন্টারেস্ট আসার মতন স্পর্ধা দেখাবো না। আচ্ছা, যাই হোক, আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন, তারপরও এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না বলেই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা কেউই জানে না। সেজন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না যে আমার নিখোঁজ স্বামীর খোঁজ দিতে পারবে। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট। আপনি চাইলেই আমার সমস্যাটি সহজেই সমাধান করে দিতে পারবেন। আসলে আমার এত তাড়াহুড়োর কারণ হলো ওই যে তখন আপনি এই আঙুল উঁচিয়ে গ্লাসটা দিয়ে রাস্তায় আমার সাথে একটা ছেলেকে দেখছিলেন না? ওনার নাম রাকিব, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চায়, কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে চিনে না, তাই তাই তাকে ডিভোর্সটাও দিতে পারছি না। আর মেয়েদের তালাক না হলে দ্বিতীয় বিয়ে করা যায় না, সেটা তো আপনি জানেনই ভাইয়া। তাই প্লিজ আমার আমার দুপুরের কথাগুলো আপনি মনে রাখবেন না। ছোট বোন বা বেআইন হিসাবে মাফ করে দিয়ে আমাকে এইটুকু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটাকে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে, তাকে খুঁজে পাওয়াটা খুব দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন। মায়া কথাগুলো শেষ করতে করতে টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে আওয়াজ তুলে টেবিলের উপর রেখে ফের তাকালো হৃদের দিকে। মুহূর্তেই চোখাচোখি হলো হৃদের শীতল দৃষ্টি জোড়ার সাথে। এতক্ষণের শক্ত রাগী চোয়ালটা আর নেই হৃদের। কেমন ঠান্ডার শীতল দৃষ্টি মিলে তাকিয়ে মায়ের দিকে। মায়া হৃদের হুটহাট মুড পরিবর্তনের কারণটা বুঝলো না। লোকটা এই রেগে যায়, এই শীতল। হৃদ হঠাৎ রেগে গেলে যাও বোঝা যায় এখন তাণ্ডব হবে, কিন্তু একদম শীতল হয়ে গেলে আরো ভয় লাগে। তখন মায়ের মনে হয় ঠান্ডা মাথায় হৃদ আরো ভয়ানক। এবার আল্লাহ জানেন এই লোক মায়ের সাথে আবার উল্টাপাল্টা কিছু না করে বসে। ভালো ভালো মায়া ঝামেলাটা মিটে গেলেই কেটে পড়বে সে। এই হৃদ খানকে চিনে বলে জীবনেও দাবি করবে না। মুখোমুখি হওয়া তো দূর, এমনি স্বামী খুঁজে দিশেহারা হয়ে মায়া কতগুলো মিথ্যা কথা বলল রাকিব ভাইকে জড়িয়ে। এবার যদি হৃদ খান মায়ার মিথ্যা তাড়া দেওয়াটা বুঝে অন্তত ওর নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া আর সামনে পড়তে চাইবে না এই হৃদের। প্রতিবারই হৃদ খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়ার। তাছাড়া মায়া এতদিনে এতটাও বুঝতে পারে না যে হৃদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ার পিছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়। কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ার, যার জন্য এমন করে? কই জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়েদের সাথে তো হৃদ খানকে কথা বলতে দেখে না। এমনকি মায়ার বোন জুইও পাশাপাশি হৃদের আত্মীয় হয়। কই জুইয়ের সাথে তো আজ পর্যন্ত হৃদ খানকে দেখলো না মুখ খুলে একটা কথা বলতে। সেখানে শুধু মায়ার সাথে কথা বললে আবার অপমানিতও করে। আজব। জানে মারা পড়বে মনে হয়। ভাবুক মায়ার ধ্যান ভাঙলো হৃদের নিখিল খাপছাড়া কথায়। চমকে উঠে তড়াক করে তাকালো হৃদের মুখটার দিকে। কে জানে মারা পড়বে? বিষয়টি বোধগম্য না হওয়া মায়া হৃদকে প্রশ্ন করলো তক্ষুনি। কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড? মানে কেন? হৃদ মায়ের উত্তেজনা বাক্যে উত্তর করলো না। উত্তর করলো না। অযাচিত কথা বলে মাথাটার গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনি করে নিবে। এই মহিলাকে আর বলে লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটাও না হয় সে পরে দেখে নিবে।
আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদয় ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল তার বউ প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে, কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল, বউ তাকে ভালোবাসে, খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ড বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় আঘাত করেছে সেটা কাকে বুঝাবে হৃদ? হৃদ মায়ের মতিগতি বুঝতে চেয়ে আর শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুটহাট করে বসা চেয়ারে গা এলিয়ে টেবিলের উপর থাকা ছোট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর খোঁজ দিলে আমার লাভ কি? আমি কি পাবো? হৃদের নির্দ্বিধার আবদারে থমথমে খেয়ে গেল মায়া, খানিকটা লজ্জাও পেল। আসলেই তো হৃদ খান আর মায়াকে এমনি এমনি ফ্রিতে কাজ করে দিবে? অবশ্যই কাজের বিনিময় লাগবে। তাহলে মায়া কেন এতক্ষণ যাবত টাকা পয়সার কথা ভাবেনি? কেন মায়ের মাথায় আসেনি দুনিয়াতে ফ্রি কোনো কিছুই হয় না টাকা ছাড়া? ভাবলেও বা কি, মায়ের কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চেয়ে মোটা অঙ্কের টাকা চায়, তাহলে মায়া কি করে দেবে? কিভাবে জোগাড় করে দিবে এতগুলো টাকা? আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে, আমি জোগাড় করে দিয়ে দিব দ্রুত। বাকির কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দিবেন, তারপর কাজ হবে। মায়া বেশ অসহায় বোধ করলো, টাকা না থাকায় সাথে সাথে ফের অপমানিত হলো। কত টাকা চাই হৃদের সেটাও বুঝতে পারছে না মায়া। তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ের কাছ থেকে। মায়া এত টাকা জোগাড় করবে কোথা থেকে? কত চাই আপনার? আমার তো অনেক কিছুই চাই, আপনি কত দিতে পারবেন সেটা বলুন। আপনি বলুন। 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকায়। এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের তথ্যের জন্য 2 লাখ টাকা চাইছে এই লোক। আল্লাহ! মায়া এতক্ষণ বুঝতে পারছে এইসব নেতা ফেতারা শুধু মায়ার মতন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় বানাচ্ছে, আর কিছু না। সামান্য একটা মানুষের তথ্যের জন্য কেউ এত টাকা চায়? এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো আপনাকে। হবেন বিক্রি আমার কাছে? হৃদের আপত্তিকর কথায় মায়া থমথমে খেয়ে বসে। হৃদ তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে হাসফাস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিনি সুরে বলল, আমার কাছে এত টাকা নেই, আপনি কামিয়ে বলুন। আপনি কমিয়ে বলুন। কামিয়ে না, ইটস কমিয়ে। হুম কমানো যাবে না। 2 লাখই লাগবে আমার। তবে একটা পরামর্শ দেই, 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করে দেই। আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্যও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য? নিজের স্বামীর জন্য একটা কিডনি? হৃদের কথায় ভাবুক হলো মায়া। কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ার কাছে। মায়া আসলেই 2টা কিডনি দিয়ে কি করবে? একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি দিয়ে তো মানুষ স্বাভাবিক চলতে পারে, সেক্ষেত্রে মায়াও বাঁচবে। কিন্তু কথা হলো, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন সেটাও তো মায়া জানে না। মায়ের আগে সেটা জানতে হবে, তারপর বাকি সবকিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করলো, আচ্ছা একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? মায়াকে নিজের কথার জালে ফাঁসাতে পেরে হৃদ বাঁকা হাসলো। তীক্ষ্ণ চোখ ঘুরালো মায়ের ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বাল্বটা এবার টেবিলের উপর রাখলো, আর তাতে ছোট শব্দ হলো। কিউবটা টেবিলের উপর রাউন্ড তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন অর্ধাঅর্ধি বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন, সেখানে একটা কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছরও কিন্তু কম না, হ্যাঁ, অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করাই যায়, কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলালো মায়া। আপত্তি করে বলল, তাহলে কিডনি দেয়া যাবে না। কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু থাকলে বলেন। কেন মত বদল করলেন নাকি? এখন আর স্বামীকে লাগবে না? স্বামীকে অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। আমার সংসারে পরনারী চাই না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল, বাকি একটা কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলে সে বাকি 30 বছর পার করার জন্য ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নিবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা কেউ দেখবে না। সব পুরুষ মানুষ একই হয়, এদের বুড়ো বয়সেও কুড়ার ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেজন্য অল্পতেই আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবনের ঠিক আরেকজনের জায়গা হবে। আমি যে তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা তো আর সে দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ, এবং আমাকে ভুলে দিব্যি সে সুখের সংসার করবে। আর আর সমাজ দেখানো
অজুহাত দিবে আমাদের ইসলামের শরীয়তে 4টা বিয়ের বিধান আছে বলে, সেজন্য তার বউ নেই বলে সে আরেকটা বিয়ে করেছে। আমি জীবিত থাকার অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমনটা বলে আলগা পীড়িত দেখাতে পারে। এজন্য কিডনির প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি বরং 2 কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর উপর নজর রাখি, মরে গেলে তো সব শেষ। মায়ার লম্বা চওড়া কথায় হৃদ হতভম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এতটা গভীরভাবে দুজনের পরিচয় এখনো হয়নি, অথচ না দেখি হৃদকে সন্দেহের তালিকায় ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথা স্পষ্ট, সে স্বামীর সংসার করতে চায়। হৃদ বাজিয়ে দেখবে একটু। সংসার করতে চাও? অন্যমনস্ক হওয়া হৃদের কথা প্রথমবার বুঝলো না মায়া। জি, সংসার করতে চান স্বামীর সাথে? মায়া হাসফাস দৃষ্টি করলো হৃদের দিকে। হৃদ মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে থেকে বুঝলো মায়া হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেজন্য হৃদ মায়াকে উভয় দিয়ে বলল, নির্ভয়ে বলেন, আমি কাউকে বলবো না। করতে চাই। মায়ের ছোট সম্মতিতে হৃদের ভেতর কাঁপলো। সেই কম্পন শক্তপোক্ত হাতেও দেখা গেল। যার তোপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালে ছুটে ফ্লোরে পড়লো শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘুরতে ঘুরতে কক্ষের একপাশে গিয়ে ঠেকলো। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ার শরীর কাটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে। মায়া দৃষ্টি নত করলো। হৃদ সেইভাবেই জিজ্ঞেস করলো, আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত, উনি মিথ্যে বলেছেন আমায়, ওনার কোনো বউ নেই। কি করে বুঝলেন? আমার বিশ্বাস সে বিবাহিত না। আপনার বিশ্বাস মিথ্যাও তো হতে পারে। হবে না। এতটা কনফিডেন্স? না, আত্মবিশ্বাস। যদি লোকটা খারাপ হয় তো খারাপ হবে ভেবেই তো গ্রহণ করেছি তাকে। হৃদার কিছু বলতে পারলো না। তার বুক কাঁপছে, প্রচন্ড কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছুই জেনে গেছে তাই। মায়ের উপর অনেকক্ষণ দৃষ্টি মেলে থাকলো একইভাবে। তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনির ডিল দান করি, কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দিব, এবং সে 30 বছর পর আপনি মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন, কি বলেন? এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়া নরম হয়েছিল, কিন্তু হঠাৎ হৃদের আগের ভঙ্গিতে ফিরতে দেখে মায়া হতাশ হয়, সেই সাথে বিরক্ত। মায়ের স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে যাবে? এই লোক আসলো কোথা থেকে? আবার আপনাকে কেন বিয়ে করব? তো কি করবেন? পরকীয়া চালাবেন আমার সাথে? বাজে কথা কেন বলছেন? পরকীয়া কেন চালাবো? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু ইন্টারেস্ট জেগেছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব না, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে। পরকীয়ার সম্পর্কগুলো তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নিলেন। কি করবেন আমাকে বিয়ে? অসম্ভব। মায়ের নাক ছিটকে কথাতে হৃদ হাসলো। মায়াকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল, কি জানি অসম্ভব কিনা, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত আপনার ইজ্জত টাইপ সম্পর্ক আছে। তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকীয়া স্বামীও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারলো না। ঠাস করে উঠে কিছু না বলে চলে যেতে নিয়ে পেছনে ডেকে হৃদ ফের বলল, রাগ দেখালে তো হবে না ম্যাডাম। কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে। যদি স্বামীর খোঁজ চান তো, তবে একা আসবেন অবশ্যই। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝখানে অনেকবার আটকাইছি, যার কারণ হচ্ছে এই যে বানান ভুল, ওয়ার্ড কমপ্লিট না, এর জন্য আপনাদেরই রিকোয়েস্ট, আমার কিছু করার নাই। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়ে আজকে আসছি। আল্লাহ হাফেজ।